আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। একেএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রতিবারের মতো পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি ফারহানা মজুমদার। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদেরকে আমি অবাক জলপান দ্বিতীয় দৃশ্যটি পাঠ করে শুনিয়েছিলাম এবং সেখান থেকে আমরা নতুন কিছু যুক্তবর্ণ দেখেছি, প্রশ্ন উত্তর পড়েছিলাম, শব্দার্থ পড়েছিলাম, কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। তোমাদের মনে আছে? এবং বাড়ি কাজের কথাও আমি বলেছিলাম তোমরা খুব সুন্দরভাবে বাড়ি কাজগুলো করে রাখবে। তারিখ অনুযায়ী স্কুল যখন খুলবে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে আসো আজকের ক্লাসে যাওয়া যাক। আজকে তোমাদের আমি জ্যোতিরিন্দ্র, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, জ্যোতিরিন্দ্র মৈত্রের ঘাসফুল কবিতাটি পাঠ করে শোনাবো। সবাই ৭৩ পৃষ্ঠা খোলো। সবাই ৭৩ পৃষ্ঠা খোলো। ঘাসফুল কবিতাটি রচনা করেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। তো এই ঘাসফুল কবিতাটি যিনি রচনা করেছেন, আমরা যখন কবিতার নাম খাতায় লিখবো বা শিক্ষার্থীরা তোমরা যখন খাতায় কবির নাম লিখবে খুব সচেতনভাবে সেই কবির বানানটা লেখার চেষ্টা করবে। এজন্য আমি বাসা থেকে তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি, কারণ বানানটা বেশ কঠিন। একটু খেয়াল করো। ঘাসফুল কবিতাটি রচনা করেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। বানানটা দেখেছো? জ্যোতিরিন্দ্র মৈত্র। ঠিক আছে, সবাই ৭৩ পৃষ্ঠা খোলো। দেখো এখানে ঘাসফুল কবিতাটি দেয়া আছে। আমরা ঘাসফুল কবিতাটি শুরু করার আগে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। আমি বোর্ডে লিখে রেখেছি, ঘাসফুল জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে জন্মগ্রহণ করেন, ১৯৭৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। আমি কবি পরিচিতিটা তোমাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। ৭৫ পৃষ্ঠা দেখো, সবাই বইয়ে ৭৫ পৃষ্ঠাটা খেয়াল করো। জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি ১৯৭৭ সালে ২৬শে অক্টোবর মৃত্যুবরণ করেন। আমি কি বলেছি? জ্যোতিরিন্দ্র মৈত্র তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে কবিতাটি বলবো সেই কবিতাটি সম্পর্কে তোমাদেরকে আমি কবির নাম এবং বানানটা খুব সচেতনভাবে লেখার জন্য বলেছি এবং কবির জন্ম মৃত্যু আমি বোর্ডে লিখে দিয়েছি। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। সবাই বই খুলেছো? যারা এখনো বই খোলনি তারা সবাই বই নিয়ে বসো। ৭৩ পৃষ্ঠা খোলো। দেখো কবিতাটি আমি পাঠ করছি। ঘাসফুল। জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসে ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদে দোলনা পায়ে, ছিল না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা, ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনিয়ার দুলি বাতাসে যখন তারারা ফোটে। কবিতাটা খুব চমৎকার না? আচ্ছা, কবিতাটা যে পাঠ করলাম তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন উদয় হয়েছে। কি উদয় হয়েছে আমি বলি? হ্যাঁ, দেখো এখানে কবিতাটি পড়ে আমরা যেটা দেখতে পেলাম, গাছেরও কিন্তু প্রাণ আছে। আমরা জানি সবাই গাছের প্রাণ আছে, তেমনি কি ফুলেরও প্রাণ আছে। তো ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে? ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে আমরা যাতে তাকে কি ছিঁড়ে না ফেলি, এবং আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই প্রায় আমরা কি করি, ছিঁড়তে না পারলেও পা দিয়ে পিষে মেরে ফেলি। ঘাসফুল আমাদের কাছে মিনতি করেছে আমরা যাতে তাদেরকে কি স্বাভাবিকভাবে বাঁচতে দেই, তাদেরকে যাতে আমরা সুন্দরভাবে ফুটে উঠতে দেই। কারণ গাছেরও যেমন প্রাণ আছে তাদেরও কি ফুলেরও কি প্রাণ আছে। তাই আমাদের কাছে বারবার মিনতি করেছে আমরা যাতে ঘাসফুলকে মেরে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যখনই কবিতা বা তোমাদের গল্প পড়াই ক্লাসে,
আমি কিন্তু পাশাপাশি তোমাদের শব্দ অর্থগুলো বলে দেই। তোমাদের আমি সবসময় বলে থাকি যে বইয়ের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে, সেই শব্দের প্রতিটি অর্থ কিন্তু তোমরা বইয়ের পিছনে দেখতে পাবে। তারপর আমি তোমাদের একটু বলে রাখছি, খেয়াল করো। দোলাই, এখানে দেয়া আছে পাঠ্য বইয়ে দোলাই শব্দটি। দোলাই শব্দের অর্থ হবে নাড়াই। দোলাই শব্দের অর্থ কি? নাড়াই। ঠিক তেমনি ভাবে কিরণ, এটা আমি কোথা থেকে বের করেছি জানো? এই যে বইয়ের পিছনে তোমরা দেখবে শব্দের অর্থগুলো জেনে নি, সেখান থেকে বর্ণ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। তুমি যখন ক দিয়ে বের করবে, কয়ের যখন ক্রমানুসারে সাজানো আছে, সেখান থেকে দেখলে তুমি চাইলেই খুব সহজেই শব্দের অর্থগুলো জেনে নিতে পারবে। কিরণ আলো, তেমনি ভাবে ধরা পৃথিবী, এভাবে যে বাকি যে শব্দগুলো দেয়া আছে তুমি চাইলেই খুব সুন্দরভাবে সেগুলো কি বের করতে পারছো। আজকে আমি দেখো এখানে বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য কবিতা পাঠ। আমরা কি পাঠ করেছি, তাই না? শব্দের অর্থগুলো আমরা জেনেছি, বাকিগুলো কি বইয়ের পিছন থেকে আমরা পড়ে নিব। এছাড়াও আজকে কিছু ক্লাসে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখো খেয়াল করো, কবিতাংশ থেকে আজকে আলোচ্য বিষয়ের মধ্যে আমি লিখেছি কবিতাংশ থেকে মূলভাব প্রশ্নোত্তর। প্রশ্নপত্র কাঠামোতে দেয়া 11 নম্বরে দেয়া আছে কবিতার অংশ থেকে মূল ভাব, একটা ছোট প্রশ্ন থাকে, আর একটা কি 3 নম্বরের প্রশ্ন থাকে। আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো। তারপরে আমরা যেটি পড়াবো অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ। খেয়াল করে দেখো, তারপরে দেখাবো সমার্থক শব্দ, ঠিক আছে? এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ কিছু রচনা নিয়ে কথা বলবো, কারণ আমরা করোনা ভাইরাসের মধ্য দিয়ে যে একটা কি বলবো একটা সংকটকালীন একটা সময়ের মধ্য দিয়ে আমরা পার করছি, প্রতিটা মুহূর্তে আমরা পার করছি, তাই না? কিন্তু পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, পড়াশোনা থেমে রাখলে চলবে না। আর বাসায় যেহেতু তোমরা অফুরন্ত সময় পাচ্ছ, তাই আমি আজকে ক্লাস একটু বেশ ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের পড়া দিয়ে দিব, তোমরা এগুলো বাসায় সুন্দরভাবে তৈরি করে রাখবে। তা আসো আজকে আমরা এই কবিতা থেকে প্রশ্নোত্তর কিভাবে তৈরি হয় সেটা দেখে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, এই যে ঘাসফুল কবিতাটি তোমাদেরকে আমি পাঠ করে শোনানোর চেষ্টা করলাম, সেখান থেকে কি তোমরা জানো কিভাবে প্রশ্ন হয়? প্রশ্নপত্র কাঠামোতে ওখানে দেয়া আছে 11 নং। তোমাদের যখন প্রশ্ন থাকে তখন কি 11 নং এ দেয়া আছে যে কবিতা অংশ থাকবে, অর্থাৎ পুরো কবিতা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে না, তোমাদের পড়ে যেতে হবে সম্পূর্ণটি। হয়তো কবিতার প্রথম থেকে 6 লাইন থাকতে পারে, বা শেষের 6 লাইন, বা মাঝখানের 8 লাইন। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো কবিতার 6 বা 8 লাইন থেকে প্রশ্ন হবে। সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি থাকে 2 নম্বরের, তোমাদের কাছে কি মনে হচ্ছে না কেমন থাকে প্রশ্নটি? হ্যাঁ, আমি বলছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা একটু খেয়াল করে শোনো। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রশ্ন উত্তর করার আগে তাকে আগে প্রশ্ন সম্পর্কে জানতে হবে। সে যে খুব ভালোভাবে প্রশ্ন সম্পর্কে জানতে পারবে, সে খুব ভালো উত্তর করতে পারবে। বুঝতে পারছো? দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটি থাকে কবিতা থেকে, সেখানে অনেক সময় দেয়া থাকতে পারে, যেমন এখানে আমি ঘাসফুল পড়িয়েছি, এখানে 6 লাইন তোমাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন দিলাম। থাকতে পারে যে কবিতাংশটি, কারণ আমি কবিতাংশটি বলছি, খেয়াল করে শোনো, আমি কিন্তু বলছি কবিতাংশটি, অর্থাৎ কবিতাংশটির কবির নাম কি? কি বললাম? কবিতাংশটির কবির নাম কি বা কবিতার নাম কি, এই ইত্যাদি এরকম সম্পর্কিত প্রশ্ন আসে। তবে এটা খুব সহজ প্রশ্ন। এখন এই প্রশ্নটাকে অনেক সময় দিয়েও থাকে, আবার নাও দিয়ে থাকে। যদি দিয়ে থাকে তোমরা খুব সচেতন ভাবে কবির নামটা লেখার চেষ্টা করবে এবং কবিতাংশটি কোন কবিতা থেকে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? কবিতাংশটির নাম, কবিতাংশটির কবির নাম কি এবং কোন কবিতা থেকে দেয়া হয়েছে, খুব সচেতন ভাবে কবির নাম লিখবে। এছাড়াও অনেক সময় দেখা যায় ছোট 2 নম্বরের অন্য প্রশ্ন থাকে, কবিতার নাম বাদ দিয়ে বা কবিতাংশের যখন কবির নাম বাদ দিয়ে অন্য 2 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। সেটা কেমন হয়ে থাকে একটু খেয়াল করো। যদি ঘাসফুল কবিতার আলোকে প্রথম 8 লাইন তোমাদের দেয়া হয়, সেখান থেকে একটু কমন প্রশ্ন 2 নম্বরে তোমাদের মাথায় আসছে?
আমি জানি তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা ইতিমধ্যে বের করে ফেলেছো। আমি দেখি তোমাদের আইডিয়াটা আমি ধরতে পেরেছি কিনা। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের উদ্দেশ্যে, ঘাসফুল কিরকম বলো তো? ঘাসফুল কিরকম বলো তো? ঘাসফুল কি ছোট ছোট না? তারপরে একটু লেজ লাগিয়ে দিলাম, যেহেতু 2 নাম্বার ওটার জন্য 1 নাম্বার, আর লেজ যদি লাগিয়ে দিই কি বলবো? কিসে তারা মাথা নাড়ায়? আমরা কি দেখেছি? তারা বাতাসে হেলে দুলে কি মাথা নাড়ায়। পাওয়া যাবে প্রশ্নের উত্তর? এখন 2 নাম্বার গেল, তাই? এটা তো সহজ প্রশ্ন। এখন আসো আমরা মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো কবিতা থেকে, সেটা হচ্ছে কবিতাংশটির মূল ভাব। তোমরা জানো আমরা যখন তোমাদের খাতা দেখি বা তোমাদেরকে ক্লাসে যখন আমরা পড়াই, ক্লাসে যখন আমরা এমনিতেই লিখতে দিই, তখন একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি বারংবার। কি সমস্যা তোমরা ধরতে পেরেছো নিশ্চয়ই? তোমরা কি করো, যদি মূল ভাব লিখতে বলি কবিতাংশটি, সম্পূর্ণ কবিতার মূল ভাবটা লিখে দাও। এটা কি হবে? তোমরাই বলো, এটা কি হয়? আমরা তো সবসময় কি চেয়ে থাকি? কবিতাংশটির মূল ভাব 6 লাইন বা 8 লাইন, কিন্তু তোমরা সম্পূর্ণ কবিতার মূল ভাব দিয়ে নাও। না, এই কাজটি করা যাবে না। ফলে কি হয়? 5 নম্বর থাকে, কিন্তু এতে নাম্বারটা তোমার কমে আসবে, তোমার নম্বরের মানটা কিন্তু অনেকখানি কমে যাবে। তো আমরা এই ভুলটি আর করব না। আমি বারবারই বলছি, কবিতাংশটির মূল ভাব চাওয়া হবে। আগে তুমি কবিতাটি খুব ভালো করে পড়বে, 6 বা 8 লাইন যেটা থাকুক, ওইটা ওই 6 বা 8 লাইনের আলোকে তুমি কি করবে? মূল ভাবটা লেখার চেষ্টা করবে। দেখবে তুমি অল্প লিখলেও কিন্তু খুব সুন্দরভাবে তুমি 5 নম্বর পেয়ে যাচ্ছ। সহজ লাগছে? সহজ লাগে। এখন আরেকটা, এই কবিতা থেকে একটা 2 নম্বরে প্রশ্ন বললাম, মূল ভাব বললাম, এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথা আছে। দেখো আমরা তো জানি যে 5ম শ্রেণীর যখন প্রশ্নপত্র কাঠামো বিভাজনে ও নম্বরপত্রে, ওখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে যে 100% কি যোগ্যতা ভিত্তিক, অর্থাৎ 100% যোগ্যতা ভিত্তিক। আমরা জানি না? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি গত ক্লাসেও বলেছিলাম তোমাদের পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ পড়ার ক্ষেত্রে যে অনুশীলন এবং চর্চার কোনো বিকল্প নেই 5ম শ্রেণীতে। তুমি যত বেশি অনুশীলন করবে তত তুমি পারবে। ঠিক আছে? তেমনি কবিতাও কি তার বাহিরে নয়। এখন আসো আমরা ঘাসফুলের আলোকে কেমন প্রশ্ন হতে পারে, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি। আমি এখন 3 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি, যার মান থাকে 3 নম্বর। এখানে কেমন প্রশ্ন হতে পারে? তোমার কবিতার সম্পর্কিত দিবে। যেমন আজকে আমি ঘাসফুল পড়ালাম। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে ঘাসফুল থেকে কেমন হতে পারে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন? এটা একটা কমন প্রশ্ন, এটা কিন্তু আমরা সবাই পারি, পারি না? হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি, আমাদের মোটামুটি সবারই বাসায় কি আঙিনার ওখানে কি ফুল গাছ লাগায়, বিভিন্ন গাছ লাগাই, আমরা লাগাই না? তো এরকম একটি প্রশ্ন যদি তোমাদের উদ্দেশ্যে আমি করি, যে তুমি কিভাবে বাড়ির আঙিনার ফুল বাগানের যত্ন নেবে? আবারও বলছি, তুমি কিভাবে বাড়ির আঙিনার ফুল বাগানের যত্ন নেবে? চটপট চিন্তা করো তো। চিন্তা করেছো? আচ্ছা, যদি চিন্তা করে থাকো তাহলে 3টি পদ্ধতি বলবে। দেখো আমরা কি বিকেল হলেই, যেমন ছোটবেলায় আমি নিজেও কি বিকেল হলে আম্মুর সাথে কি বাগানে চলে যেতাম, হাঁটতাম, ওখানে গিয়ে পানি দিতাম, পরে আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলতাম। আবার কি যখন দেখতাম গাছের ফুল বাগানের সুরক্ষার জন্য বা হেলে দুলে যাচ্ছে, আমরা কি বেড়া দিয়ে দিতাম, করতাম না? তোমরাও কিন্তু তাই করো। তাহলে তোমরা উত্তরটা পেয়ে গিয়েছো, আমি কিন্তু উত্তরটা বলে দিলাম। ঠিক আছে, আবারও বলছি তোমাদের উদ্দেশ্যে, প্রশ্ন অর্থাৎ তোমাকে প্রতিটি কবিতার আলোকে সেই কবিতার সম্পর্কিত, কবিতার সাথে যায় ঠিক তেমন প্রশ্নই তোমাকে দেয়া হবে। আরেকটা মজার বিষয় কি জানো? তুমি তো 5ম শ্রেণীতে পড়ো, তাই না? তোমরা 5ম শ্রেণীতে পড়ো, ছোট বাচ্চা তোমরা, নাকি বড় হয়ে গিয়েছো? আচ্ছা, তো তোমাদের উদ্দেশ্যে যখন প্রশ্নটা করা হবে, যিনি করবেন, যে শিক্ষক বা যিনি করবেন, তাদের কিন্তু মাথায় থাকবে বিষয়টি যে আমি কাদের উদ্দেশ্যে প্রশ্নটি করছি। তো তোমাদের কিন্তু চিন্তায় পড়ার কোনো কারণ নেই যে এটা তো পাঠ্য বইয়ের বাহিরেও আসতে পারে, পাঠ্য বই ভিত্তিকও হতে পারে, কেমন হতে পারে, অর্থাৎ তোমাদের জন্য সহজই হবে। তুমি যদি ভালোভাবে চর্চা করে যাও, এরকম করে প্রতিটি কবিতার আলোকে কেমন প্রশ্ন হতে পারে, হ্যাঁ, আমি ক্লাসে বলে দিব, তাহলে কি তুমি সুন্দরভাবে উত্তর করতে পারবে। জাস্ট কি গুছিয়ে লেখা, তোমরা কিন্তু সবই জানো, সবই পারো, কিন্তু গুছিয়ে খাতায় উপস্থাপন করতে পারলেই তুমি কি পুরোপুরি নাম্বারটা পেয়ে যাবে। আমি প্রশ্নটি আবারও বলছি,
তুমি কিভাবে বাড়ির আঙ্গিনার ফুল বাগানের যত্ন নেবে? তিনটি পদ্ধতি। প্রথমটি যদি আমরা চাই, আমরা কি করি? প্রতিদিন বাগানের যে ফুল গাছ থাকে সেখানে আমরা পানি দেই, তারপরে ফুল গাছে আমরা কি করি, যাতে ফুল গাছ যাতে নষ্ট না হয়ে যায় আমরা বেড়া দিয়ে দেই, এবং কি আগাছাগুলো পরিষ্কার করে দিই। পারা যাবে? বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন ঘাসফুল নিয়ে তো বললাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম যদি স্বদেশ থেকে আসে বা শিক্ষাগুরুর মর্যাদা থেকে আসে আমরা কিভাবে দিব? আচ্ছা, স্বদেশ থেকে, স্বদেশ কবিতার আলোকে তোমাকে যদি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 3 নং যদি বলা হয় তুমি স্বদেশের জন্য, তুমি স্বদেশে কিভাবে উপকারে আসতে পারো, বা স্বদেশ তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছে, তুমি কি লিখতে পারবে না? বা শিক্ষাগুরুর মর্যাদা, শিক্ষককে তুমি কিভাবে সম্মান করবে, বা একজন শিক্ষকের 3টি গুণাবলী লিখো, তুমি পারবে না। অর্থাৎ কি, তোমরা কিন্তু জানো, তোমরা জানো, শুধু চর্চা করলেই হয়ে যাবে। ঠিক আছে, আসো আজকে আমরা অন্য একটি মজার একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা কবিতা পড়লাম, আমরা প্রশ্ন নিয়ে কথা বললাম, শব্দের অর্থ দেখলাম। আজকে আমরা নতুন একটি জিনিস শিখবো। দেখো, আমাদের যে বিষয়টি নিয়ে তোমাদের আমরা যখন পরীক্ষার খাতায় দেখি বিড়ম্বনায় পড়তে হয়, একটি কবিতা নিয়ে তো আলোচনা করলাম, আরেকটি আছে, আগেই বলবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানো তো এই পৃথিবীতে আমরা বিভিন্ন বিষয় দেখে ও শুনে থাকি, এবং সেই সব দেখা অদেখা বিষয় নিয়ে আমাদের মনে কিন্তু নানা কৌতূহল জাগে, জাগে না? তোমরাই বলো তো, আমি যখন তোমাদের পাঠ্য বইয়ের কোনো কবিতা গল্প যখন পড়িয়ে যাই তখন তোমরা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করো। এই যে তোমরা আমাকে প্রশ্ন করো, ম্যাডাম এটা কি হলো, কোথা থেকে এলো, কিভাবে আসলো, কেন হলো, ইত্যাদি অনেক প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করে থাকো। তেমনি পাঠ্য বইয়ের কোনো বিষয় পড়তে গেলেও আমি বলে গিয়েছি অনেক প্রশ্ন তোমরা আমাকে করো, বা আমি নিজেও কি প্রশ্নের সম্মুখীন হই। আর এই যে প্রশ্নটা আমাদের মনে উদয় হয়, বা প্রশ্নটা যে আমাদের মনে জেগে থাকে, এর ফলে কিন্তু একটা জিনিস হয়, আমাদের কি জ্ঞানের সীমা বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং কি ধরতেও পারছো আমি আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে বুঝতে পেরেছো আমি কোন বিষয়টি তোমাদের নিয়ে কথা বলবো। দেখো, আমি বোর্ডে লিখে ফেলেছি, অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ। অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ, খুব মজার না? এমনিতে আমরা কি করি, তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিই, তোমরা উত্তর লিখো, কিন্তু এই ক্ষেত্রে কি অন্যরকম, আমরা একটি অনুচ্ছেদ দিব, সেখানে তোমরা কি করবে, প্রশ্নগুলো পরপর তৈরি করবে। সেই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, এখান থেকে কিছু প্রশ্ন তৈরি করার আগে জাস্ট কয়েকটা ছোট ছোট জিনিস তুমি যদি মনে রাখো, তোমার জন্য কি বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। খুব খেয়াল করে শোনো, তোমাকে কিন্তু উত্তর করতে বলা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে প্রশ্ন তৈরি করো। তাহলে কি আমরা বুঝতে পারছি না, আমরা কি করব, সবার প্রশ্নটি তৈরি করে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। প্রশ্নটি তৈরি করে আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিব সবার শেষে, এটা অবশ্যই দিতে হবে। কোনো শিক্ষার্থী যখন পাঠ্য বইয়ের থেকে বা যে কোনো জায়গা থেকে যদি অনুচ্ছেদ আসে, সেই অনুচ্ছেদ থেকে যখন কোনো শিক্ষার্থী প্রশ্ন তৈরি করবে, প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দিতে হবে। মনে থাকবে? যদি না দিয়ে দাও প্রশ্নটি কিন্তু নেওয়া হবে না। এছাড়া আরেকটি কথা এটার সম্পর্কে বলা, দেখো এখানে কিন্তু অনেকগুলো ক্লু দেয়া থাকে, যে অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ কে, কি, কেন, কখন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে, ইত্যাদি যে কোনো একবার, এই যে শব্দগুলো আমি বললাম একবার ব্যবহার করে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যখন অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরি করবে তখন তাকে মাথায় রাখতে হবে আমাকে প্রশ্নে যে ক্লুগুলো দেয়া হয়েছে সেগুলো আমি যে কোনো একবার ব্যবহার করব। একবার ব্যবহার করে আমি প্রশ্নগুলো কি তৈরি করব, এবং প্রশ্ন তৈরি করে শেষে আমি কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। মনে থাকবে? এখন আসো, আমরা তো এটা নিয়ে কিছু কথা বললামই, এখন আসো আমরা একটু সহজ করে পড়ি। কিভাবে আমাদের জন্য সহজ হবে,
কখন কে লিখবো, কখন কি দিব, আবার কখন আমরা কোথায় কিভাবে লিখবো, এটা একটু তোমাদের জন্য তোমরা একটু চিন্তায় পড়ে যাও, তাই না? ঠিক আছে, আর চিন্তা হবে না, একটু খেয়াল করো। সবাই খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। বসেছ? তাহলে কিছু কথা একটু লিখে রাখো। আমরা যখন ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে যাব, সেক্ষেত্রে আমরা কে এবং কি ব্যবহার করে করব। কে এবং কি ব্যবহার করে প্রশ্নটি তৈরি করব। আরেকটি কি করব, প্রশ্ন তৈরি করার পরে আমরা কি করব, শেষে প্রশ্নবোধক চিহ্নটি আমরা অবশ্যই কি করব, দিয়ে থাকবো। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, 2 নাম্বারটি কি হবে, বস্তুর ক্ষেত্রে যখন আমরা কোনো প্রশ্ন তৈরি করব, সেক্ষেত্রে আমরা কি দিব, কি দিয়ে প্রশ্নটি তৈরি করব, মনে থাকবে? এবং অন্য কোনো ঘটনার ক্ষেত্রে কোথায়, কখন, কেন ইত্যাদি দিয়ে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। তোমরা কি বুঝতে পারছো? ধীরে ধীরে বুঝতে পারবে ইনশাআল্লাহ, যখন আগামীতে আমরা আরো ক্লাস পাবো। আমরা সবাই আশাবাদী একদিন করোনা ভাইরাস আমাদের এখান থেকে চলে যাবে, আর আমরা সবাই যদি সচেতন থাকি, সবাই মিলে যদি মোকাবেলা করার চেষ্টা করি করোনা ভাইরাসের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কি করবে, হেফাজত করবেন। সেই দিনের আশাই আমরা রইলাম। কিন্তু পড়াশোনা তো আমি আগেই বলেছি, বসিয়ে রাখলে চলবে না। স্কুল খুললে তোমাদেরকে বিষয়টিকে আমি এক হাতে কলমে দেখিয়ে দিব। এখন যতটুকু পারছি তোমাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করছি। যদি কেউ ক্লাসে মাঝখানে আমার কথা বুঝতে কোনো অসুবিধে হয়, ভিডিওটি তো থাকছেই তোমাদের জন্য, তোমরা পুনরায় দেখে নিবে। তারপরও সমস্যা হলে ডায়েরিতে আমার নাম্বার দেয়া আছে, আমাকে কি তোমরা ফোন করবে। ঠিক আছে, আমি আবারও বলছি, অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ এটা বাচ্চাদের জন্য বেশ কি একটা সমস্যা। কিন্তু যে কোনো শিক্ষার্থীর উদ্দেশ্যে আমার একটি কথা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এটা তোমরা চাইলেই খুব সহজেই করে ফেলতে পারছো। কারণ তোমাকে তো উত্তর লিখতে হচ্ছে না, তুমি জাস্ট একটু অনুচ্ছেদটা পড়ে তুমি কিভাবে লিখবে সেটাই তো, তোমাকে ক্লু দেয়া থাকছে, তাই না? তুমি ক্লুগুলো একবার ব্যবহার করে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্নটি তৈরি করবে। দেখো তোমাদের বাসায় তোমাদের বিভিন্ন বই আছে, সেই বইয়ে অনেক অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ দেয়া থাকে। সেখান থেকে তোমরা যদি প্রথমে করতে চাও, দেখবে 3টি পারছো, 2টি পারছো না, বা পরের বার যখন করবে 4টি পারছো, 1টি পারছো না। এভাবে আস্তে আস্তে করতে করতেই তোমার কি জিনিসটা আয়ত্তে চলে আসবে, অন্যথায় কিন্তু তুমি পারবে না। আমি যতই তোমাদের বোঝাই না কেন, তোমার নিজেকে আগে গিয়ে জিনিসটা চেষ্টা করতে হবে। তাই আমরা এই অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণের ক্ষেত্রে তোমাদের জন্য একটু সহজ একটি জিনিস রেখেছি। কি বলতো, আজকে আমরা ঘাসফুল থেকেই দেখব। বললাম না, পাঠ্য বইয়ের যে কোনো বিষয় থেকে আসতে পারে, বহির্ভূত থেকেও আসতে পারে। তেমনি ঘাসফুলের 74 পৃষ্ঠা খোলো, অর্থাৎ মূল ভাব যে দেয়া আছে না, সেখান থেকে চলো আমরা একটু তোমাদের কে বোঝানোর জন্য একটু জাস্ট দেখিয়ে দিব, হ্যাঁ, কিভাবে করতে হবে। দেখো, মূলভাবে যেটি দেয়া আছে, ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবন কি উপভোগ করছে, সেই কথাই এখানে তারা নিজেরা বলছে। খেয়াল করে শোনো, ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। আমি পুরো মূল ভাবটি তোমাদেরকে পড়ে শোনালাম। এখন সবাই কি বই নিয়ে বসেছো? সবাই বই নিয়ে বসেছো? তাহলে 74 পৃষ্ঠা খোলো। আমি মূল ভাবটি পড়েছি, আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব একটু বলবো তোমাদের, পরে তোমরা বাসায় চর্চা করলেই কি পারবে। আর বাড়ির কাজ তো করবেই তোমরা, তাই না? দেখো, যদি আমি প্রশ্ন করি তাহলে কি করব, প্রথম প্রশ্নটা কি হতে পারে? প্রথম লাইন থেকে কিন্তু করা যায়, কে আনন্দে বেঁচে আছে। আমি বললাম কিন্তু কে আনন্দে বেঁচে আছে, তাই না? এই যে আমি বললাম, আমি কি প্রশ্ন করছি না তোমাদের? তাহলে আমি যখন প্রশ্ন করব, শেষে কি আমার প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে না? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বিরাম চিহ্ন নিয়ে কথা বলেছিলাম, বলি নাই? সেখানে প্রশ্নবোধক চিহ্নটি কি আমরা শেষে অবশ্যই কি করব, দিয়ে দিব। দেখো, প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটি তোমাদেরকে অবশ্যই
দিয়ে দিতে হবে প্রশ্নের শেষে। তারপরে দেখো আমাকে ক্লু দেওয়া হয়েছে, তো তোমাদেরকে ক্লু দেওয়া হবে কে, কি, কেন, কখন, কিভাবে, কোথায় ইত্যাদি দিয়ে ব্যবহার করে যে কোনো একবার। আমি একবার কিন্তু এটা ব্যবহার করেছি। এখন যদি দ্বিতীয় প্রশ্নটা আমি তোমাদের করে শোনাই, ফুল ছেঁড়ার অর্থ কি? ফুল ছেঁড়া, দেখো শেষের লাইন নিয়ে আমি বলছি, ফুল ছেঁড়ার অর্থ কি? খুব বেশি কঠিন কি? খুব বেশি কঠিন নয়। এক্ষেত্রে আমি কি করব? প্রশ্নবোধক চিহ্ন দিব না? দিয়ে দিব কিন্তু, না হলে আমি যে এত কষ্ট করে প্রশ্নটা করলাম সেটা কিন্তু কোনো মূল্য থাকবে না। তেমনি ভাবে যদি 3 নাম্বার প্রশ্নটা আমি তোমাদের বলি, তাহলে ঘাসফুল কিভাবে জীবনকে উপভোগ করছে? কিভাবে? দেখো প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা আমরা দিয়ে দিব। এমনি ভাবে আমরা যদি 4 নাম্বারটি দেখি, মানুষ কোথায় পিষে ফেলে ঘাসফুলদের মেরে ফেলছে? তুমি 5 নাম্বারটা খেয়াল করো, ঘাসফুল কেন মিনতি করছে? অর্থাৎ এই যে আমি প্রশ্ন অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণের আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে তোমাকে আগে যে কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এজন্য আমরা কিন্তু শিক্ষার্থীদের বলে থাকি যে পরীক্ষা হলে গিয়ে তুমি খুব ভালোভাবে প্রশ্নটি পড়বে, অন্তত 3 বার পড়বে, পরে পরে উত্তর করবে, ঠিক আছে? এটা এজন্যই কিন্তু এই কথাটি বলা এখানে। তুমি যদি ভালোভাবে ক্লুগুলি পড়ে থাকো, কে, কি, কেন, কখন, কিভাবে, কোথায় ইত্যাদি যে কোনো একবার ব্যবহার করে প্রশ্ন তৈরি করবে। আর যেখানে আমরা বলে দিচ্ছি প্রশ্ন তৈরি করার জন্য, সেক্ষেত্রে কি অবশ্যই কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা কিন্তু খুব মজার শিক্ষার্থীদের জন্য। সবসময় উত্তর করো খাতায়, কিন্তু এটা কি হচ্ছে? উল্টো তোমরা কি প্রশ্ন করছো, তাই না? আর এই যে প্রশ্ন করছো এর ফলে কি তোমাদের জ্ঞানের ভান্ডার কি বৃদ্ধি পাচ্ছে না? ঠিক আছে, তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবে। আসো আজকে আমরা আরেকটি জিনিস সম্পর্কে আলোচনা করব, সমার্থক শব্দ। আমি আলোচ্য বিষয়ে লিখে রেখেছিলাম সমার্থক শব্দ। সমার্থক শব্দ ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম, মনে আছে? যদি মনে থাকে তাহলে সবাই আবারও খেয়াল করে শোনো এবং খাতা কলম নিয়ে বসো, খাতা খোলো। দেখো সমার্থক শব্দ পড়ার আগে আগে আমাদের সমার্থক শব্দের সংজ্ঞাটা জানা উচিত না? যে সমার্থক শব্দ পড়ার ফলে আমার কি কি সুবিধা হচ্ছে বা আমি কিভাবে এটা থেকে উপকৃত হচ্ছি, হ্যাঁ সেটা সম্পর্কে আজকে আমরা জেনে নিব। ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের পরস্পরের একই অর্থ প্রকাশক শব্দকে সমার্থক শব্দ বলে। আমি লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। এই সংজ্ঞাটি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো বিষয় সম্পর্কে তুমি আগে পড়ার আগে যদি সেটা সম্পর্কে জেনে নাও, তাহলে কি তোমার জিনিসটি খুব বেশি রকমের মাথায় কি কাজ করবে এবং থেকে যাবে। অর্থাৎ বুঝে পড়া ভালো, জানো? না বুঝে একটি অক্ষর বা একটি শব্দ পড়া ঠিক নয়। একটু খেয়াল করো, আমি লিখে নিয়ে এসেছি, দেখা যাচ্ছে মনে হয়। সমার্থক শব্দ ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের পরস্পরের একই অর্থ প্রকাশক শব্দকে সমার্থক শব্দ বলে। আমি আবারও বলছি, ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের পরস্পরের একই অর্থ প্রকাশক শব্দকে সমার্থক শব্দ বলে। অর্থাৎ আমরা যখন কোনো একটা শব্দ বলি, সেই শব্দের আমরা কি সাধারণত 2-3টা করে পাশাপাশি সমার্থক শব্দ আমরা জেনে থাকি। এই যে একই শব্দের অন্য আরো অনেক শব্দ আমরা যখন নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি বা আত্মস্থ করতে পারি, এতে কি আমাদের শব্দের ভান্ডারটা কি অনেক বেশি সমৃদ্ধ হয় না? আমরা যখন কথা বলি তখন চাইলেই কিন্তু সেই ভান্ডার থেকে নিয়ে নিয়ে শব্দগুলো আমরা চয়ন করে বসিয়ে কথা বলতে পারছি, এবং কি এর ফলে কি আমাদের ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায় কিনা। দেখো সমার্থক শব্দের ফলে আমাদের কি কি হয়। দেখো, 1 শিখন ফলে, খেয়াল করো সমার্থক শব্দের 1 নম্বরে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে পারবে। 2 কি দেয়া আছে? ভাষার সৌন্দর্য প্রকাশ পাবে। আমি তো মাত্র বললাম না যে কি হবে? আমাদের শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে সমার্থক শব্দের ফলে, আমাদের ভাষার সৌন্দর্য প্রকাশ পাবে কি।
আচ্ছা, আমরা সমার্থক শব্দের সংজ্ঞা জেনে নিলাম, শিখন ফল সম্পর্কে জানলাম। এখন আসো তো আমরা কয়েকটা সমার্থক শব্দ করে ফেলি। সবাই খাতা কলম নিয়ে বসো, আমি কিন্তু আগেও বলেছি। ঠিক আছে, একটু খেয়াল করো। আমরা প্রথমে খাতায় যেভাবে আমরা উত্তর করব, দেখো সমার্থক শব্দ কি আমরা যেভাবে উত্তর করব, আগে মূল শব্দ লিখবো খাতায়, আগে মূল শব্দ লিখবো, তারপরে সমার্থক শব্দ লিখবো। আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আগে মূল শব্দ লিখবো, তারপরে সমার্থক শব্দ লিখবো। সমার্থক শব্দ তে যাওয়ার আগে একটি কথা, সেটা হচ্ছে তোমরা সমার্থক শব্দ চেষ্টা করবে 2-3টি করে শিখে রাখার জন্য। কারণ পরীক্ষার সময় দেখা যায় কি অনেক কিছু একসাথে পড়ে যাওয়া হয়, তো পরে দেখা যায় অনেক সময় আমরা ভুলে যাই, তাই না? আমরা যখন একটু বেশি করে পড়লে কিন্তু আমাদের ভুলে গেলেও একটি ভুলে যাব, সবগুলো তো আর ভুলে যাব না। তোমরা কখনোই একটি করে খাতায় লিখতে হয়, কিন্তু তোমরা কখনোই একটি করে মুখস্থ করবে না। অবশ্যই মানে 2-3টি তো মুখস্থ করবে, যদি না পারো কমপক্ষে 2টি মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আকাশ। আকাশ, আকাশের সমার্থক শব্দ গগন নভ। গগন নভ, লিখেছো? দেখা যাচ্ছে, লিখে নাও। আকাশের সমার্থক শব্দ গগন নভ। এই ক্ষেত্রে আমি তো বললামই, সমার্থক শব্দ লেখার সময় আগে মূল শব্দ, তারপরে সমার্থক শব্দ লিখবে, ঠিক আছে? প্রশ্নে যদি একটি করে চাওয়া হয় তুমি একটি করে দিবে, কিন্তু তুমি মুখস্থ করবে 3টি। যদি না পারো তাহলে অবশ্যই 2টি করে মুখস্থ করবে, যাতে ভুলে গেলেও একটি ভুলে গেলেও আরেকটি যাতে তুমি লিখতে পারো। পরের যে মূল শব্দে আমরা চলে যাই, অন্ধকার। লিখেছো? অন্ধকার। অন্ধকারের সমার্থক শব্দ তিমির বা কি আধার। তিমির বা কি আধার। এরপরে যেটি দেয়া আছে মাটি। মাটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি সমার্থক শব্দ, মাটি। দেখো, মৃত্তিকা মৃৎ। মৃত্তিকা মৃৎ, লিখেছো? এরপরে যেটি দেয়া আছে বৃষ্টি। বৃষ্টি, আমরা বলি না যে বর্ষাকাল, বর্ষাকাল চলে এসেছে, আমরা কিন্তু বলে থাকি। দেখো, বৃষ্টির সমার্থক শব্দ এই যে বর্ষণ বাদল। বর্ষণ বাদল, লিখেছো? আমি আবারও বলছি, আকাশ গগন নভ, অন্ধকার তিমির আধার, মাটি মৃত্তিকা মৃৎ, বৃষ্টি বর্ষণ বাদল। মনে থাকবে? এছাড়াও আমি তো তোমাদের সুবিধার্থে কয়েকটি সমার্থক শব্দ তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা বাসায় সমার্থক শব্দগুলো আরো বিস্তরভাবে পড়ে নিবে। আর সমার্থক শব্দ বলার আগে সমার্থক শব্দের সংজ্ঞাটা আমি তোমাদের উদ্দেশ্যে বলেছি, কারণ জানা দরকার, তাই না? না জেনে কোনো কিছু অজ্ঞের মতো পড়া ভালো নয়। অজ্ঞের মতো পড়ার চেয়ে না পড়া অনেক ভালো। তাই আমরা সবসময় কি করব, একটা কিছু পড়ার আগে সেটা জিনিসটা কি বা বিষয়টা কি সেটা সম্পর্কে একটা সুন্দরভাবে ধারণা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা খুব সুন্দরভাবে করবে। এছাড়াও ক্লাসের শেষে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব সমার্থক শব্দ। দেখো, আজকে ক্লাসে আমি কিছু আলোচ্য বিষয়ে আমি আরেকটি বিষয় লিখেছি, গুরুত্বপূর্ণ রচনা। যখন তোমাদেরকে আমি ক্লাস রেগুলার ছিল ক্লাস করাতাম, আমি কিন্তু তোমাদের প্রতিটি কবিতা বা গল্পের আলোকে চেষ্টা করেছি ওইটার আলোকে তোমাদের রচনাগুলো পাশাপাশি পড়িয়ে দেওয়ার জন্য বা বাসায় পড়া দিয়ে দেওয়ার জন্য। কারণ পঞ্চম শ্রেণীতে কিন্তু পাঠ্য বই ভিত্তিক রচনা আসে। পাঠ্য বই ভিত্তিক রচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। এছাড়াও কিছু আছে, সেগুলো কি আমরা ক্লাসে পড়া দিয়ে থাকি বা পড়িয়ে থাকি। তেমনি আজকে তোমাদের আগেই বলেছি যে করোনা ভাইরাসের জন্য যেহেতু স্কুলে তোমরা আসতে পারছো না, সবাই বাসায় বসেই পড়াশোনা করার চেষ্টা করছো এবং তোমাদের অভিভাবকরাও অত্যন্ত সচেতন ভাবে তোমাদেরকে পড়িয়ে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে তোমাদের জন্য কিছু করার। তো দেখো, আজকে আমি তোমাদেরকে 10টি রচনার কথা বলবো। তোমরা অবশ্যই বাসায় সেই রচনাগুলো প্রস্তুত করে নিজেরা মুখস্থ করে ফেলার
চেষ্টা করবে, কারণ বসে থাকার কিন্তু কি সময় নেই, আর তুমি অফুরন্ত সময় পাচ্ছ, তাই না? তাহলে একটু সবাই আবারও খাতা নাও, খাতা কলম নিয়ে বসো। আমি কয়েকটা রচনার কথা তোমাদের বলছি। আমাদের দেশ, দেখো আমি লিখে নিয়ে এসেছি। আমাদের দেশ, আমাদের দেশ। 2, প্রিয় বই। 2 নম্বরে দেয়া আছে প্রিয় বই। 3 নম্বরে প্রিয় খেলা। আমাদের দেশ রচনাটি কি তোমরা দেখে বুঝতে পারছো না যে আমি তোমাদের এই দেশ এই মানুষ তোমাদের পাঠ্য বইয়ে প্রথম যে গল্পটি দেয়া আছে এই দেশ এই মানুষ সেটার আলোকে দিয়েছি আমাদের দেশ। প্রিয় বই, দেখো পরে যেটা দিয়েছি প্রিয় খেলা। প্রিয় খেলা বললে না তোমরা চট করে ফুটবল থেকে শিখে নেবে, কারণ ফুটবল দিয়ে বেশি এসে থাকে। এই রচনাটি এতবার এসেছে পরীক্ষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে এসে থাকলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এটা পড়ে বাসায় পড়ে নিবে। তারপরে প্রিয় শিক্ষক, শিক্ষাগুরুর মর্যাদা। তোমার বই কিন্তু আছে কবিতাটি, শিক্ষাগুরুর মর্যাদা, এটার আলোকে প্রিয় শিক্ষক। আমি আজকে তোমাদের 10টি রচনার কথা বলেছি, আমি বলে দিব, তোমরা বাসায় সে রচনাগুলো প্রস্তুত করে ফেলবে। এরপরে আগামীতে যখন আরো ক্লাস নিব তখন কি আরো কিছু গুরুত্বপূর্ণ রচনার কথা বলে দিব। তারপরে দেখো যে কোনো ক্লাসের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ একটি রচনা। 5-এ তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু তোমাদের একটি গল্পই আছে, মনে আছে কি? বীরের রক্তে স্বাধীন দেশ, বীরের রক্তে স্বাধীন দেশ। দেখো মুক্তি যুদ্ধ, কি বললাম? মুক্তি যুদ্ধ। তারপরে 21-এর আমরা ফেব্রুয়ারির গান একটি কবিতা পড়ি না, লুৎফর রহমান রিটনের ফেব্রুয়ারির গান, ওইটার আলোকে দিয়েছি 21শে ফেব্রুয়ারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্যে আরেকটি কথা, আচ্ছা তোমরা যদি 21শে ফেব্রুয়ারি রচনাটা যদি পড়ে থাকো, এখানে যদি 21শে ফেব্রুয়ারি না এসে যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসে, পারবে না লিখতে? অর্থাৎ এমন ভাবে রচনাটি তৈরি করবে যাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেও তোমরা যাতে সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে পারো। তারপরে যে রচনাটি আছে স্বাধীনতা দিবস, খেয়াল করো, স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা, স্বাধীনতা দিবস। এরপরেই চলে আসছে বিজয় দিবস, বিজয় দিবস। দেখো তারপরে 10 নম্বর যে রচনাটি কথা বলবো, এটা গত বছর এবং এর আগেও এসেছিল, জাতীয় দিয়ে পড়বে, অর্থাৎ জাতীয় ফুল ফল, এই রচনাগুলো তুমি একটু পড়ে রাখবে পাশাপাশি, যাতে তোমার কোনো অবস্থাতেই রচনা যাতে মিস না হয়। অর্থাৎ তুমি যদি বলতে পারো যে ম্যাডাম এতগুলো রচনা পড়বো, হ্যাঁ পড়তে হবে, আজকে 10টা দিয়েছে, আগামী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ রচনা দিব। কারণ কি তুমি পঞ্চম শ্রেণীর আলোকে তো আমি বলেই ফেললাম যে পাঠ্য বই ভিত্তিক রচনা দেয়া হয়, এছাড়াও পাঠ্য বই ছাড়াও কিছু রচনা আসে, সেগুলোর কথা আমি বলেছি, মাত্র বললাম। জাতীয় ফুল ফল, এগুলো বাসায় পড়ে থাকবে, প্রস্তুত করে ফেলবে ইনশাআল্লাহ। এগুলো শেষ করতে করতে আমরা আরো কিছু রচনা তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসব। তো আজকের ক্লাসে বাড়ির কাজে যাওয়ার আগে, অর্থাৎ ক্লাস শেষ করার আগে আমরা যদি ক্লাসটি পুনরায় বলতে চাই, তাহলে তোমাদেরকে আমি ঘাসফুল কবিতাটি পড়িয়ে পাঠ করে শুনিয়েছি। সেখান থেকে আমরা বইয়ের থেকে কিছু শব্দের অর্থের কথা বলেছি, আর শব্দগুলোর অর্থ তুমি বইয়ের পিছনে দেয়া আছে সেখান থেকে খুঁজে বের করে চাইলেই পড়তে পারছো। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলেছি, সেটা হচ্ছে কবিতাংশ থেকে মূলভাব প্রশ্নোত্তর, অর্থাৎ কেমন প্রশ্ন হতে পারে। আজকে না আমরা কিন্তু প্রশ্ন নিয়ে কথা বলেছি, প্রশ্ন কেমন হতে পারে, কবিতাংশ থেকে আমরা মূলভাব লিখবো, পুরো কবিতা থেকে কিন্তু মূলভাব নয়, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় কবিতাংশ থেকেই মূলভাব চাওয়া হয়। তোমরা কিন্তু খাতায় কোনো অবস্থাতেই পুরো কবিতার আলোকে মূলভাব লিখবে না। আর 3 নম্বর যে প্রশ্নটির কথা বলেছিলাম যোগ্যতা ভিত্তিক, সবই তো যোগ্যতা ভিত্তিক হয়ে থাকে, কিন্তু ওইটা তোমাদের ওই কবিতার সম্পর্কিত কোন একটি প্রশ্ন দেয়া হবে, বুঝতে পেরেছো? এরপরে যেটা নিয়ে কথা বলেছি অনুচ্ছেদ হতে প্রশ্ন তৈরিকরণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা যখন খাতা দেখি বাচ্চারা না খুব চটপট করে যে ক্লুগুলো দেয়া থাকে, কে কি কেন কখন কিভাবে কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন তারা তৈরি করছে, কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করার পরে তারা প্রশ্নবোধক চিহ্নটি দেয় না। তাই আমি বারবার ক্লাসে চেষ্টা করেছি
বলার জন্য যে তোমরা প্রশ্নবোধক চিহ্নটি দিবে। আরেকটা ছোট্ট কথা বলি, অনুচ্ছেদ হেতু প্রশ্ন তৈরি করানোর ক্ষেত্রে দেখো এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রেও তোমাদের থাকে, থাকে না? থাকে কিন্তু কিন্তু যেহেতু আমরি বাংলা ভাষা, অর্থাৎ কি বাংলা আমাদের মায়ের ভাষা, মায়ের মুখের ভাষা, মাতৃভাষা, এটা আমাদের জন্য অনেক সহজ। ইংরেজিটা কিন্তু একটু পঞ্চম শ্রেণীর জন্য একটু বেশ কঠিনই হয়ে যায়, বাচ্চারা চর্চা করলে আস্তে আস্তে হয়ে যায়। কিন্তু বাংলাটা কিন্তু চাইলেই একজন শিক্ষার্থী চাইলেই কিন্তু সে উত্তর করতে পারছে। আর আমি তো বললামই উত্তরে ভুল হয় না, ভুল হয় প্রশ্নটা দিতে আমরা ভুলে যাই, প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাই। ঠিক আছে, ওটা নিয়ে কথা বলেছি। এছাড়া আমি সমার্থক শব্দ নিয়ে তোমাদের দেখিয়েছি। সমার্থক শব্দ আমি বলেছি, সমার্থক শব্দ পড়ার ফলে আমাদের শব্দের ভান্ডার বৃদ্ধি পাবে, ভাষার সৌন্দর্য প্রকাশ পাবে, তাই না? হ্যাঁ, এছাড়াও কিছু শেষে যেটা নিয়ে আমি কথা বলেছি, গুরুত্বপূর্ণ রচনা। রচনাগুলো তোমরা ক্লাসে পড়ে ফেলবে। আমি কিন্তু তোমাদের সপ্তাহে 2টি করে রচনা বাড়ির পড়া দিয়ে দিতাম, ক্লাসে লিখে দিতাম, বা সিটির মাধ্যমে আমরা আদায় করার চেষ্টা করতাম। যেহেতু সেই সুযোগটা পাচ্ছি না, তো তোমাদের উদ্দেশ্যে আমার বারবারই বলা, রচনাগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে মুখস্থ করে ফেলবে এবং একটা খাতা তৈরি করবে রচনার জন্য। রচনাটি লিখে আম্মুকে বাসায় দেখাবে, যারা বড় যারা আছে বাসায় তাদেরকে বলবে দেখিয়ে দিতে। ঠিক আছে, এখন আসো আমরা বাড়ি কাজে চলে যাই। অনেক পড়া হলো আজকে, তাই না? আসো আমরা বাড়ি কাজে চলে যাই। বাড়ি কাজ কি দিব ধরতে পেরেছো? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। বাড়ি কাজ থাকবে আজকে তোমাদের জন্য ঘাসফুল কবিতার শেষ 6 লাইনের আলোকে মূল ভাব লিখে রাখবে। ঘাসফুল কবিতার শেষ 6 লাইনের আলোকে মূল ভাব লিখে রাখবে। আমি যখন স্কুল খুলবে, আমি আগেই বলেছি, তারিখ অনুযায়ী একটি খাতা তৈরি করে সেখানে লিখে রাখবে। চেষ্টা করব দেখে দেওয়ার জন্য। এভাবে করতে করতে হবে কি, তোমার মূল ভাব নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। মানে এখানে কিন্তু তোমাদের 5 নম্বর। দ্বিতীয় বাড়ি কাজে চলে যাই। একটু পড়া বেশি করে দিচ্ছি, কারণ পড়তে হবে তোমাদের, অফুরন্ত সময় বাসায় পাচ্ছ। দেখো, বিগত বছরের প্রশ্ন থেকে তোমার ইচ্ছে মতো 20টি সমার্থক শব্দ মুখস্থ করে খাতায় লিখে রাখবে। আমি আবারও বলছি, বাড়ি কাজটি খাতায় লিখে রাখো। বিগত বছরের প্রশ্ন থেকে তোমার ইচ্ছে মতো 20টি সমার্থক শব্দ মুখস্থ করে খাতায় লিখে রাখবে। বুঝতে পেরেছ? সবাই লিখেছ? ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস শেষ হওয়ার আগে তোমাদের জন্য আবারও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। তোমরা সবাই সুস্থ ও সুন্দর থাকবে। আমরা সবসময় তোমাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।